বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আমি শুধুমাত্র ঐতিহাসিক কাহিনী সমগ্র শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই বইটার ছোট ছোট বিষয়গুলোকে আলোচনা করব তাই নয়, সাথে যে সমস্ত গল্প আছে সেই গল্পগুলো কোন টপিকের ওপরে বা গল্পগুলোতে কি রয়েছে সেটাও আমি আলোচনা করে দেবো। তো দারুণ হতে চলেছে এপিসোড, অনেক কিছু জানা যাবে এবং যারা এই বইটা নিয়ে ইন্টারেস্টেড তাদের একটা খুব ভালো উত্তর এবং অনেক প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবেন। তো আনন্দ থেকে আসা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক সমগ্র ঐতিহাসিক কাহিনী সমগ্রের যে বইটা দেখতেই পাচ্ছেন এইভাবে রয়েছে। পেছন দিকে বিভিন্ন সাহিত্যিক এবং ঐতিহাসিকের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই ঐতিহাসিক লেখাগুলি সম্পর্কে কি অভিমত তার সুন্দরভাবে দেওয়া রয়েছে, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। বইটা খুললেই যেটা দেখতে পাই এখানে দামটা রয়েছে, আমার কাছে এই প্রিন্টার দাম 995 টাকা। এখন অবশ্য দাম অনেকটাই বাড়ছে এবং বেড়েই চলেছে ক্রমাগত। ঐতিহাসিক কাহিনীর প্রথম পেজেই আমরা দেখতে পাচ্ছি এখানে অবশ্যই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের খুব সুন্দর একটি ছবি রয়েছে এবং তারপরে ঐতিহাসিক কাহিনী সমগ্রের এটা টাইটেল পেজ। এরপরে এখানে আমরা গল্পতে চলে যাচ্ছি। তো গল্প এখানে রয়েছে 17টি গল্প রয়েছে এবং 5টি উপন্যাস রয়েছে এবং এই 17টি গল্প এবং 5টি উপন্যাসের মধ্যে আমি আজকে গল্পগুলোকে ধরে আলোচনা করতে চাইছি। উপন্যাসগুলো আলোচনা করব, দেখা যাক কতটা সময় হচ্ছে। ভিডিও তো শুরু করলাম, আজকে খুব ভালো ভালো টপিক নিয়ে আলোচনা হবে। তো প্রথমেই রয়েছে অমিতাভ গল্পটা। অমিতাভ গল্পটাতে আমরা মূলত দেখতে পাবো গৌতম বুদ্ধ সম্পর্কে কাহিনী। এখানে একজন জাতিশ্বরের কথা পাবো, যে জাতিশ্বর দাবি করেন যে গত জন্মে তিনি গৌতম বুদ্ধকে দেখেছিলেন এবং তারই জবানিতে গোটা গল্পটা এখানে আলোচনা রয়েছে। তো এই গল্পের পরে যে গল্পটা রয়েছে তা হচ্ছে রক্তসন্ধ্যা। রক্তসন্ধ্যা প্রথম বেরিয়েছিল বসুমতী নামে একটি পত্রিকাতে এবং কন্নড় ভাষাতে এটা কিন্তু অলরেডি অনুদিত হয়ে গেছে। মূলত এখানে ভাস্কো দা গামা, তারপরে গোয়া, সেখানে ব্যবসা বাণিজ্য পর্তুগিজদের, কালিকট, এরকম জায়গাগুলো পাবো এবং ফিরিঙ্গিদের সাথে, অর্থাৎ যারা বিদেশি ফিরিঙ্গিদের সাথে এদেশীয় হিন্দু মুসলিমের যে একটা সংঘাত, সেই জায়গাটাও এখানে কিন্তু তৈরি হতে দেখতে পাবো। ভীষণ সুন্দর ভাষাতে রক্তসন্ধ্যা কিন্তু গল্পটা খুব ভালো একটা গল্প। আমার মনে হয় যারা পড়তে চাইছেন তারা খুব ভালোভাবে পড়তে পারবেন। এর প্রসঙ্গে জানাই যে এগুলো থেকে অডিও স্টোরিজও হয়ে গেছে, কিন্তু এই অডিও স্টোরিজগুলো যখন করা হয়েছে তখন কিছু অংশকে চেঞ্জ করা নেওয়া হয়েছে যাতে অডিও স্টোরির সঙ্গে মূল গল্পের কিছুটা পরিবর্তন থাকে। মানে এইভাবে অডিও স্টোরিগুলোর রেডিও করা হয়েছিল। তো সেই কারণে যারা পড়তে চাইছেন তারা অবশ্যই বই দেখে পড়ুন, অনেকটা বেশি সুন্দরভাবে পড়তে পারবেন। এরপর রয়েছে মৃৎপ্রদীপ গল্পটা। মৃৎপ্রদীপ গল্পটার একটু যদি বলি তাহলে কুমড়াহারে ওই প্রাচীন পাটলিপুত্রের ধ্বংসাবশেষ দেখতে যান শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ওখান থেকে একটি মাটির প্রদীপ পান। ওই প্রদীপের মুখটাতে একটা পোড়া দাগ ছিল। তো সেই প্রদীপটাকে তিনি আগ্রহের বশে তার টেবিলে নিয়ে এসে রেখেছিলেন। কয়েকদিন পরে ওই প্রদীপটি দেখেই হঠাৎ তার ভাবনা হয় এই গল্পের এবং সেই চিন্তা থেকেই তিনি মৃৎ প্রদীপ নামে এই গল্পটা লিখেছিলেন। এখানে কুমার দেবী, চন্দ্রগুপ্ত, তারপরে চন্দ্রবর্মা, সমুদ্রগুপ্ত, এই সমস্ত চরিত্রগুলো আমরা পাব। এরপরে যে গল্পটা রয়েছে সেটা হচ্ছে বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা এটা খুব এখন তোমরা পড়তে ভালোবাসবে, কারণ রিসেন্টলি তো ছাওয়া নামে একটা মুভিও এসেছে। আসলে এখানে ছত্রপতি শিবাজি সম্পর্কে একটি গল্প দেওয়া আছে এবং ছত্রপতি শিবাজির ছেলেবেলাকার মানে তিনি যখন যুবক ছিলেন সেই সময়কার একটা গল্প এখানে তুলে ধরা হয়েছে। এরপর রয়েছে রুমাহরণ। রুমাহরণ গল্পটার যে টপিক, এখানে ছবিটা তো দেখতে পাচ্ছ, এখানে ছবি দেখেও বুঝতে পারবে যে নরনারী দুজনেরই দ্বিতীয় জন্ম নিয়ে একটা গল্প রয়েছে, ছোট গল্প। এরপরে অষ্টম স্বর্গ, 94 পেজ, 94 পেজে রয়েছে অষ্টম স্বর্গ। অষ্টম স্বর্গ বলতে কিন্তু এখানে স্বর্গ কথার অর্থ পরিচ্ছেদ বা ভার যাকে বলছে। তো এটা দেখেই বুঝতে পারছো ছবিটা, যেখানে কালিদাস যিনি কুমার সম্ভবম রচনা করেছিলেন, তো তার একটা এখানে গল্প এখানে ছোট্ট করে দেওয়া আছে। এবং এক্ষেত্রে বলে রাখি যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু গল্প কালিদাসের ওপর রয়েছে, অনেক কটি গল্প বৌদ্ধ ধর্মের ওপরে, গৌতম বুদ্ধের ওপরে রয়েছে। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের ওপর তার একটা বিশেষ ন্যাক ছিল, ঝোঁক ছিল এবং তার গল্পতে
আলাউদ্দিন খলজির প্রসঙ্গ এসেছে, চৈতন্য মহাপ্রভুর প্রসঙ্গ এসেছে। মানে আমি বলতে চাইছি যে আলাউদ্দিন খলজি সেই দিল্লির ওই জায়গা থেকে শুরু করে মহাপ্রভু চৈতন্য এবং গৌতম বুদ্ধ, তাছাড়াও আরও কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট, একটা বিরাট ক্যানভাস জুড়ে তিনি তার রচনাকে রেখেছিলেন। তিনি এভাবে বিষয়টাকে বর্ণনা দিচ্ছেন যে বিভিন্ন চরিত্রগুলোকে তিনি সেখান থেকে সঞ্চয়ন করেছেন মূল ইতিহাস থেকে। সেই চরিত্রগুলোর সাথে সাথে সেই সময়কার পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, সেই সময়কার মন্দিরগুলির স্থাপত্য রীতি এবং সেই সময়ের সমাজরীতিগুলোকে দেখে তারপর তিনি তার মনের মতো করে গল্পগুলোকে তৈরি করেছেন, হিস্টোরিক্যাল ফিকশনগুলোকে তৈরি করেছেন। এই গল্প কিন্তু মানে ইতিহাস ঘাটলে তুমি পাবে না, কিন্তু চরিত্রগুলোকে পাবে, সেই চরিত্রগুলো অনুযায়ী তিনি তৈরি করেছেন এই ব্যাপারটা। তো আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হলো। তো এরপরে চুয়াচন্দন লিখে খুব তৃপ্তি পেয়েছিলেন এমনটাই জানিয়েছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এই বইয়ের শেষে গ্রন্থ পরিচয় বলে একটি অংশ আছে, যেখানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব বক্তব্য রয়েছে। তো সেখান থেকে আমি এগুলো বলতে পারছি যে তিনি কিভাবে চুয়াচন্দন লিখেছিলেন বা অন্যান্য গল্পের ইতিহাসগুলো। বিষয়টা হচ্ছে যে এই গল্পটা লেখার সময় তিনি 6 বার চেঞ্জ করেছিলেন ড্রাফটটাকে, মানে যে ড্রাফটটা হয় সেটা তিনি 6 বার চেঞ্জ করেছিলেন এবং তারপরে ফাইনালাইজ হয়। তিনি মনে করেছিলেন যে যতক্ষণ পর্যন্ত তৃপ্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি লিখবেন। নদিয়া জেলার প্রেক্ষাপটে চুয়া এবং চন্দন নামে দুটো ক্যারেক্টার, তাদের কিভাবে বিয়ে হচ্ছে, চুয়া পরে পালিয়ে যাচ্ছে, এই সমস্ত গল্প রয়েছে। এটা নিয়ে কমিক্সও বেরিয়েছে বুক ফার্ম থেকে, তোমরা দেখতে পারো। আচ্ছা, মুঙ্গেরের শিক্ষক কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় একবার কি করেছিলেন, মধ্যযুগের বাংলার ইতিহাস বলে একটি বই গিফট করেছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা জীবনের অংশ মুঙ্গেরে কেটেছিল সেই সময়। তো চৈতন্যদেব সম্পর্কে তিনি আরও ডিটেলে ওখানেই জানতে পারেন এবং তখন তিনি এই গল্পটাতে চৈতন্যদেবকে নিয়ে আসেন একটি অন্যতম চরিত্র হিসেবে, যে চুয়া এবং চন্দনের এই যে মিলনে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে হেল্প করবেন। যুবক বয়সের শ্রী চৈতন্যদেব তখন এই ব্যাপারটা করবেন আর কি। তো চুয়াচন্দন খুব মিষ্টি একটা গল্প, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এরপরে রয়েছে বিষকন্যা নামে একটা গল্প। বিষকন্যা দেখতেই পাচ্ছ, এটা বিষকন্যা গল্পটা। তো বিষকন্যা গল্পে আমরা দেখতে পাই একজন রাজা যার নাম চণ্ড, তার কন্যার নাম হচ্ছে উল্কা। তো সেই উল্কা কী করে বিষকন্যা হলো এবং প্রতিশোধ নিল বলা যেতে পারে, তা নিয়ে এখানে একটা গল্প আছে। এরপরে চন্দন মূর্তি নামে একটি গল্প আছে। সেই চন্দন মূর্তিটাও নাম শুনে বুঝতে পারছো গৌতম বুদ্ধ সম্পর্কেই একটা লেখা। এবং চন্দন মূর্তিতে টপিকটা যেটা হচ্ছে যে আমরা যে চন্দন মূর্তি গৌতম বুদ্ধের দেখছি বা যে অবয়ব আমরা দেখতে পাই, সেটা কি সত্যি আমাদের কল্পিত অবয়ব নাকি এরকমই দেখতে ছিলেন গৌতম বুদ্ধ। তো সেই নিয়ে এখানে কিন্তু আলোচনা আছে এবং গল্পটা আছে। তারপরে সেতু নামে যে গল্পটা আছে সেটা রয়েছে জন্মান্তর নিয়ে। মরু ও সঙ্গ নামে একটি গল্প রয়েছে, সেটাও একটা, আমি বলছি বারবারই বলছি যে তিনি বৌদ্ধ ধর্মের ওপরে বেশি গল্প লিখেছিলেন। এবং তারপর আছে প্রাগজ্যোতিষ। প্রাগজ্যোতিষ গল্পটা চন্দ্রঘনের ওপর বেস করে লেখা। এখানে দুটো ক্যারেক্টার পাবো, প্রদ্যুম্ন এবং মগবা, এবং তারা কিন্তু দুই বন্ধু এবং দুজনাই কিন্তু যথেষ্ট পালোয়ান এবং বুদ্ধিও রাখেন। প্রদ্যুম্ন অবশ্যই একটু বেশি বুদ্ধি রাখেন, মগবা একটু দৈহিক বলে বেশি সক্ষম। তো যাই হোক, কোদণ্ডদের কন্যা এলাকে তারা যাই হোক বন্দি করবে এবং এলার সাথেই প্রেম হবে প্রদ্যুম্নর। এবার কিভাবে চন্দ্রগ্রহণকে বেস করে প্রদ্যুম্ন বা মগবার মধ্যে কে রাজা হচ্ছে তাই নিয়ে প্রাগজ্যোতিষ নামে গল্পটা খুব মিষ্টি একটা গল্প, আমার খুব পছন্দের গল্প। তখ্ত মোবারক গল্পটা মুর্শিদাবাদের কাহিনী। মুর্শিদাবাদের যে মঙ্গলময় সিংহাসন সেই সময়কার, যখন মুঘল টাইম পিরিয়ড ছিল, তো সেই সময়কার ব্যাপারটাতে তখ্ত মোবারক এবং মোবারক নামে একটা চরিত্রকে দেখতে পাবো, একজন যুবককে। তো তার জীবন নিয়েই আমরা আধারিত আর কি। এরপরে রয়েছে ইন্দ্রতুলক। ইন্দ্রতুলক গল্পটাতে আমরা দেখতে পাবো 7 দিন 7 রাত্রি বৃষ্টি হয়ে সমস্ত পৃথিবীর সব কিছু নষ্ট হয়ে গেছিল এবং মনু এবং তার পরিবার কিছু প্রাণী এরা বেঁচে গেছিলো, এরকম একটা বিষয় আমরা পড়েছি এক সময়। তো সেইটাকে বেশ করে ইন্দ্রতুলক লেখা হয়েছে। আদিম গল্পটা আমার অতটা ভালো লাগেনি, আদিম গল্প একটু দুর্বল গল্পও বটে। মূলত মিশরের একটি গল্প, মিশরের পটভূমিকাতে গল্প। ওখানে একটা প্রাচীন রীতি ছিল যে ভাই বোনের মধ্যে বিবাহ করা যায়, এরকম একটা।
তো গল্পটা অতটা, এবং আমি বলে না, অনেকেই স্বীকার করেন যে গল্পটা একটু দুর্বল গল্প। গল্পটা খুব ছোট গল্প, খুব বড় নয়। এই শঙ্খ কঙ্কন এবং রেভা রোধসী এই দুটোই আলাউদ্দিন খলজি রয়েছেন। মূলত আলাউদ্দিন খলজি শঙ্খ কঙ্কনে বেশি দেখতে পাবো, রেভা রোধসীতে আলাউদ্দিন খলজি আছেন, কিন্তু একজন নির্বাসিত রাজকুমারের গল্প মূলত, যে আলাউদ্দিন খলজি যেখানে আর কি থাকবেন আর কি, এরকম একটা বিষয় রয়েছে। তো 17খান গল্প আছে আর 5টি উপন্যাস আছে। উপন্যাসগুলো তো দেখতেই পাচ্ছ, এগুলো আছে। এখন ব্যাপারটা হচ্ছে ইন্টারেস্টিং, প্রাচীন শব্দের অর্থ রয়েছে, অনেক কঠিন শব্দ রয়েছে, পুরনো শব্দ ব্যবহার করেছেন, পরিশিষ্টটাও খুব গুরুত্বপূর্ণ। আর কি এই গল্পগুলোর মধ্যে যে বিষয়টা আমাকে সবথেকে বেশি নাড়া দেয় সেটা হচ্ছে যে তিনি যে সমস্ত স্থানে রোম্যান্টিসিজমটা দেখিয়েছেন, অদ্ভুতভাবে সুন্দরভাবে বিষয়টাকে দেখিয়েছেন, এবং যেখানে যুদ্ধ দেখিয়েছেন বা সেই টাইম পিরিয়ডটাকে দেখিয়েছেন, ভীষণ সুন্দর রিসার্চ করে তিনি গল্পগুলো লিখেছিলেন, সেই জন্য এত সুন্দর লাগে। ভাষার ব্যবহার দুরন্ত, এবং ভাষাগুলো এমনভাবেই ব্যবহার করা হয়েছে যে খুব কঠিনও লাগবে না, সাধু ভাষায় লেখা, কিন্তু আবার কয়েকটা শব্দ পুরনো ইচ্ছা করে রাখা আছে যাতে সেই টাইম পিরিয়ডে পৌঁছতে তোমার সুবিধা হয়। গল্পগুলো সত্যিই খুব মানে সাহিত্যের দিক থেকে খুবই দামি, এবং খুব মানে কি বলবো, পড়তে খুব ভালো লাগে, সবসময়ই পড়তে ভালো লাগে, 2বার 3বার 4বার পড়তে ভালো লাগে। তো আমার মনে হয় এই বইটা তোমার ভালো লাগবে। আমি নেক্সট পর্বে না হয় উপন্যাসগুলো আলোচনা করব। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নিজেও একটা জায়গায় লিখেছেন তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাজ দেখে অনুপ্রাণিত হয়েছিলেন এবং ওনার মতো লিখতে চেষ্টা করছিলেন, দেবী চৌধুরানীর মতো বা অন্যরকম, এবং এইভাবেই তিনি হিস্টোরিক্যাল ফিকশনগুলো লেখার ইচ্ছা তৈরি করেন আস্তে আস্তে। তো যাই হোক, এই বইটার নিয়ে আমি একটু ছোট্ট আলোচনা করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো আর বই পড়তে থেকো। ধন্যবাদ।